আজকে আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়টি শিখব। তো প্রথমে জানা যাক যে দৃঢ় বস্তুটা আবার কি। তো দৃঢ় বস্তু মানে বুঝতে পারছো যে বস্তুটা বেশ শক্ত এবং সেই বস্তুটি যখন সামনের দিকে এগোবে অর্থাৎ চলন হবে তখন যাতে বস্তুর মধ্যে থাকা যে পার্টিকেলগুলোর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের মান যাতে চলনের পরও চেঞ্জ না হয়। মানে বলতে চাইছি যে যদি এখানে একটা থাকে বস্তু, নাম দিলাম এ, এখানে একটা আছে বি, এ ও বি পুরো বস্তুটার মধ্যে রয়েছে। তো এ আর বির মধ্যে যে গ্যাপটা, যে দূরত্বটা, সেই দূরত্বটা যদি বস্তু সামনে এগোয় বা পিছন দিকে যায় বা ঘুরতে ঘুরতে এগায়, কোনো ক্ষেত্রে যাতে এই দুটো পয়েন্টের মধ্যে যে গ্যাপটা পরিবর্তিত না হয়ে যায়। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটি দৃঢ় বস্তু নয়, যদি চেঞ্জ না হয় তবে সেটা দৃঢ় বস্তু। উদাহরণ দিচ্ছি, একটা নরম মাটির দলাকে যদি আমরা সামনে গড়িয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু মাটির দলাটা তার আকৃতি বদলিয়ে দেয়। হয়তো গোলাকার ছিল, সেখান থেকে তার চ্যাপ্টা হয়ে গেল। কিন্তু যদি একটা আমার লোহার বলকে গড়িয়ে দিই, সেই লোহার বল কিন্তু তার যে আকারটা একই রাখবে, আকারটা কিন্তু বদলাবে না, চেঞ্জ করবে না। তো তখন লোহাটি হয়ে গেল দৃঢ় বস্তু। তার কারণ কি, ওর মধ্যবর্তী যে বিন্দুগুলো আছে সেই বিন্দুর মধ্যে যে গ্যাপগুলো কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, তাই দৃঢ় বস্তু। এবার এই দৃঢ় বস্তুর ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব। ঘূর্ণন গতি কেন? আমরা তো আগে শিখেছি যে একমাত্রিক গতিতে বস্তু যে কোনো একদিকে অগ্রসর হবে। এখানে আমরা দেখব যে বস্তুগুলো হয় একটা নির্দিষ্ট অক্ষকে ভিত্তি করে ঘূর্ণন করছে বা একটা রেখা বরাবর ও ঘুরছে। তাহলে এই রেখা বরাবর একটা বস্তু এরকম করে মুভ করছে, এরকম করে রেখা বরাবর মুভ করছে। তো দুটো ক্ষেত্রে তো সেটা ঘূর্ণন, আবর্তন, গতি এগুলোকেই নির্দেশ করছে। তাহলে আমরা এই অধ্যায়ে মেনলি যখন কোনো বস্তুর মধ্যে ঘূর্ণন গতি হবে তখন সেক্ষেত্রে কি কি নতুন নতুন ভৌত রাশি দেখতে পাবো, কি কি আরো এক্সট্রা জিনিস শিখতে পারবো, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসছি যে দ্বন্দ্ব বল কি। দ্বন্দ্ব বল বা যুগ্ম বল হচ্ছে তখন একসঙ্গে দুটো বল কাজ করবে, কিন্তু সেই দুটো বলের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই দুটি বলের মান সমান, সেই দুটি বলের মান সমান হতে হবে। সেই দুটি বল হতে হবে পরস্পরের সঙ্গে সমান্তরাল, কিন্তু দিকটা হতে হবে বিপরীতমুখী। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো থাকতে হবে বজায়। আবার বলছি, যখন দুটো বল একসঙ্গে কাজ করলো এবং সেই দুটি বলের মান একই, সেই বল দুটি পরস্পরের সঙ্গে সমান্তরাল, এখানে বল বলতে প্রযুক্ত বল, কিন্তু তাদের যে দিকটা একেবারে উল্টো অর্থাৎ বিপরীতমুখী, তখনই সেই দুটি বলকে একসঙ্গে দ্বন্দ্ব বল বা যুগ্ম বল বলে। উদাহরণ দিচ্ছি, যখন আমরা গাড়ির স্টিয়ারিং হুইল চালাই তখন কি হয়, গাড়ির স্টিয়ারিং হুইলের মধ্যে কি হয়, ধরো একদিকে ড্রাইভার নিচের দিকে নামাচ্ছে আর একদিকে ড্রাইভার হাতটিকে ওপরের দিকে তুলছে, মানে একসঙ্গে দুদিকে বল প্রয়োগ করছে। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি দ্বন্দ্ব বল আমার প্রযুক্ত হলো। এছাড়া যখনই কোনো বস্তু ঘুরতে শুরু করে তখন দ্বন্দ্ব বল থাকেই। নেক্সট আসছে টর্ক। আচ্ছা, টর্কের আগে একটা জিনিস বলে দিচ্ছি, একটা কথা হয়, বলা হয় দ্বন্দ্বের বাহু। দ্বন্দ্বের বাহু আবার কি? ধরো এটা একটা বস্তু আছে যার এদিকে একটা বল প্রয়োগ হয়েছে আর এদিকে একটা বল প্রয়োগ হয়েছে। এই দুটি বলের মান সমান, সমান্তরাল ও বিপরীতমুখী, তাই দুটি বল একসঙ্গে দ্বন্দ্ব বল বললাম। এবং এটা হচ্ছে তার আলম্ব, মানে এই আলম্বকে ভিত্তি করে ঘুরবে। তাহলে এই আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দু যে দূরত্ব, সেই যে গ্যাপটাকে বলা হবে দ্বন্দ্ব বাহু, এটাও তোমরা জেনে রাখো। এখন আসছি টর্ক। তো টর্কের যে গাণিতিক রূপ ওটা হচ্ছে আর ক্রস এফ, সেখানে আর হলো এই দ্বন্দ্ব বাহু আর এফ হলো
এই যুগ্ম বলের মধ্যে যে কোনো একটা, কেন যুগ্ম বলের মান তো সমান, এদিকেও এফ প্রযুক্ত হয়েছে এদিকেও এফ প্রযুক্ত হয়েছে, যে কোনো একটা একই যেহেতু মান। তো সেই এফ এর সঙ্গে আর এর ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস গুণফল। তো ভেক্টরের ক্রস গুণফল দেখে বুঝতেই তো পারছি যে টর্ক হবে একটা ভেক্টর রাশি, দ্বন্দ্ব বলও একটা ভেক্টর রাশি, কারণ দ্বন্দ্ব বল একটা বলকে নির্দেশ করছে এবং বল তো ভেক্টর রাশি। একইভাবে টর্কও কিন্তু দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এটিও একটি ভেক্টর রাশি। ঠিক আছে, টর্কের মাত্রা পড়বে, দ্বন্দ্বের মাত্রা পড়বে। দ্বন্দ্বের মাত্রা কি? দ্বন্দ্ব যেহেতু বল, এই বলের মাত্রা হলে দ্বন্দ্বের মাত্রাও তা। টর্কের মাত্রা কি হবে? আর এর মাত্রা এল, আর বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, মানে কি দাঁড়াচ্ছে? এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -2। তাহলে কার্যের সঙ্গে সমান, কার্যের মাত্রাও যা, টর্কের মাত্রাও তা হলো। এবার আসছি দ্বন্দ্ব দ্বারা কৃত কার্য। দ্বন্দ্ব বল প্রয়োগের ফলে কতটা কাজ হয়েছে। যেমন আমরা কোনো বস্তুর উপর রৈখিক বল প্রয়োগ করলাম, বস্তু সরণ হলো, তখন সেখান থেকে আমরা বের করতে পারি রৈখিক বলের কৃতকার্য। তেমনই রয়েছে দ্বন্দ্ব বল দ্বারা কৃতকার্য। তার আগে বলে দিচ্ছি কার্য মানে কি। রৈখিক বল দ্বারা কৃতকার্য মানে কি, লিখে দিচ্ছি। রৈখিক বলের কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। এখানে ইন্টু মানে ক্রস প্রোডাক্ট না, এখানে জাস্ট গুণ, মেনলি ডট প্রোডাক্ট ইউজ হয়, জানো তোমরা একটু সবই, এফ ডট এস। তেমনই যদি দ্বন্দ্ব বল দ্বারা বলে, তখন দ্বন্দ্ব বলের কার্য, তখন এফ এর জায়গাতে হবে হচ্ছে টর্ক। কারণ এখানে টর্ক প্রযুক্ত হচ্ছে বস্তুটিকে বৃত্তপাতে ঘোরানোর জন্য, এখানে বলটা টর্ক প্রকৃতি হলো। এবং সরণ কি হচ্ছে, একটা বস্তু এখানে থেকে শুরু করে ঘুরে আবার এখানেই ফিরে আসলো, তো সরণ তো শূন্য। কিন্তু কৌণিক সরণ তো শূন্য নয়, কৌণিক সরণ তো 360 ডিগ্রি বা 2π। কেন? কৌণিক সরণ মানে কতটা কোণ চেঞ্জ হয়েছে, কতটা কোণে গেছে, যেখান থেকে শুরু সেখানে ফিরে আসা মানে হচ্ছে 360 ডিগ্রি ঘোরা। কৌণিক সরণ রয়েছে যাকে আমরা থিটা বলবো। কিন্তু রৈখিক সরণ বা সরণ তো শূন্য, কারণ আমরা জানি সরণ মানে অন্তিম অবস্থান বিয়োগ প্রাথমিক অবস্থান। তো সেখানে অন্তিম আর প্রাথমিক অবস্থান যদি সেম হয় তাহলে সরণ শূন্য। যেখানে কৌণিক সরণ মানে হচ্ছে অন্তিম অ্যাঙ্গেল বিয়োগ প্রাথমিক অ্যাঙ্গেল। তো প্রথমে তো কোনো অ্যাঙ্গেল ছিলই না, অ্যাঙ্গেল 0, দেন ও ঘুরে আসলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি বিয়োগ 0 মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে আমার সরণ, এক্ষেত্রে পূর্ণ সরণ, একটা পূর্ণবৃত্তপাতে ঘুরেছে বলে। তাও থিটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব বলের কার্যের ফর্মুলা। এর প্রমাণও হয়, যে প্রমাণ করে দেখানো যায় যে টাউ থিটা ইজ ইকুয়াল টু দ্বন্দ্ব বলের কার্য। যেহেতু আমাদের প্রমাণ তো ওরকম পরীক্ষাতে আসবে না, আমাদের মেনলি ফর্মুলা লাগবে, ফর্মুলার কনসেপ্টটা লাগবে, এবং সেটা দিয়ে আমাদের অঙ্ক শিখতে হবে। কিরকম অঙ্ক দিতে পারে? টর্কের মান দিল, থিটার মান দিল, থিটার মান কিন্তু ইউজ করবা রেডিয়ানে, ডিগ্রিতে নয়, ঠিক আছে? তারপরে ক্যালকুলেশন করবা, ডিগ্রিতে ক্যালকুলেশন করলে সেটা ভুল হয়ে যাবে। কেন? তার কারণ রেডিয়ান হচ্ছে কোণের এসআই একক, আর টর্কের এসআই একক ইউজ করবো, থিটারও এসআই একক ইউজ করতে হবে, তাই রেডিয়ান ইউজ করতে হবে। এরকম করে থিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে তোমরা এই অঙ্কগুলো করবে। নেক্সট আসছি টর্কের সঙ্গে জড়তা ভ্রামক আই এবং কৌণিক ত্বরণ আলফা এর রিলেশন, এরও প্রমাণ হয়। আমি আর প্রমাণে যাব না, ঠিক আছে? তা তোমাদের একটা জাস্ট একটা বলতে গেলে পুরো চ্যাপ্টারটা একটা করাচ্ছে রিভিশন, প্রমাণে আমি যাচ্ছি না, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। তাকে জেনে নিই আলফা কি। আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। মানে কি? কৌণিক ত্বরণ মানে অন্তিম কৌণিক বেগ বিয়োগ প্রাথমিক কৌণিক বেগ বাই সময়, তাই না? ত্বরণ কি ছিল? কৌণিক বলছি, রৈখিক বেগের বিয়োগফল বাই সময়। তার মানে কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক বেগের বিয়োগফল বাই সময়, অন্তিম কৌণিক বেগ বিয়োগ প্রাথমিক কৌণিক বেগ বাই সময়। জড়তা ভ্রামক কি? একদম নতুন জিনিস, জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, বা ইংলিশে মোমেন্ট অফ ইনার্শিয়া মানে আই ফর ইনার্শিয়া। এটা যখন কোনো বস্তু বৃত্তপথে ঘোরে তখনই সৃষ্টি হয়। বস্তু যদি বৃত্তপথে না ঘোরে তো তার মধ্যে জাড্য ভ্রামক সৃষ্টি হবে না। কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে একটা
লাঠি রাখলাম, বেশ ভারী লাঠি রাখলাম। সেই লাঠিটার আমি মাঝখানে হাত দিয়ে ধরলাম, দিয়ে তুলছি লাঠিটাকে আমি। যা কষ্ট হবে, বেশ ভারী লাঠি ধরো, যে সেই লাঠিটার আমি মাঝখানে হাত না দিয়ে একটা প্রান্ত ধরে, সেম লাঠি ধরো, এখানে একটু আঁকাতে আমার মোটা হয়ে গেল, একটা প্রান্তে আমি জাস্ট হাত দিয়ে তুলছি, সেক্ষেত্রে কিন্তু বেশি ভারী মনে হবে। তো দুটো ক্ষেত্রে পার্থক্য কি হলো? দুটো ক্ষেত্রে পার্থক্য হলো, যেখানে আমি হাত দিলাম সেখানে ডাংশন পেয়ে গেলাম, সেই হাত থেকে পৃথিবীর অভিকর্ষণ, যে আকর্ষণ বলের কি হচ্ছে, ওটা পৃথিবী সবসময় আকর্ষণ করেই আছে, একদম লাস্ট পয়েন্টে যে আকর্ষণটা করছে তার জন্য যেটা হবে হচ্ছে আমাদের দ্বন্দ্ববাহু এতটা। কিন্তু যদি আমি একদম লাস্টের প্রান্তে আলম্ব সৃষ্টি করি হাত দিয়ে ধরার মাধ্যমে, তাহলে পৃথিবী কিন্তু ওকে এখানেও টানছে, এখানেও টানছে, এখানেও টানছে, এখানকার জন্য কিন্তু দ্বন্দ্ব বাহুটা এত বড় হয়ে গেল। তার মানে বুঝতে পারছি আর ক্রস এফ, আর বেড়ে গেল। তো এখানে আর এর মানটা হচ্ছে এতটুকুটা, এখানে আর এর মানটা হচ্ছে এত বড়টা। আর বাড়লে কি, আর ক্রস এফও বাড়বে, টর্কও বাড়বে, মানে বেশি বল প্রয়োগ করতে হবে ঘোরানোর জন্য। জাড্য ভ্রামক বা জড়তা ভ্রামক মানে ওর জড়তাকে অতিক্রম করে ওকে ঘোরানোর জন্য, ভ্রমণ করানোর জন্য আমার যেটুকু একটা টর্ক প্রয়োগ করতে হবে, সেখান থেকেই জাড্য ভ্রামকের কনসেপ্টটা আসছে, যে জাড্য ভ্রামক আই ইজ ইকুয়াল টু হয় এম আর স্কোয়ার। ঠিক আছে, মেনলি হয় এম কে স্কোয়ার, কে কে জিনিস আমি আসছি, তাকে বলে দিচ্ছি জাড্য ভ্রামক আই মানে হয় এম আর স্কোয়ার। যেখানে আর দেখতে পাচ্ছ যে আর যদি চেঞ্জ হয়ে যায়, ছোট হলে এম আর স্কোয়ার ছোট, আর বড় হলে এম আর স্কোয়ারটা বড় হয়ে গেল, মানে ভর আমি একই রেখেছি ধরো, তাহলে আর পরিবর্তন করছি, তো সেক্ষেত্রে তো আমার চেঞ্জ হচ্ছেই, আর চেঞ্জ হলে আই চেঞ্জ হবেই, এবং আই চেঞ্জ হলে পরে টর্কটাও বেশি প্রয়োগ করতে হবে ঘোরানোর জন্য, একই অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য টর্ক বা শক্তি বেশি দিতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট বস্তু একটা বড় বস্তু, কাকে তার অবস্থান থেকে সরাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে? অবভিয়াসলি বড় বস্তুকে, কারণ ওর ভর বেশি, তাই ওকে সরাতে গেলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তেমনি কোনো বস্তুকে ঘোরানোর জন্য টর্ক লাগবে। টর্ক কখন বেশি হবে? যখন আর বেশি হয়ে যাবে। তো জড়তার ভ্রামকের ক্ষেত্রে এই আর এর কনসেপ্টটাই মেনলি ইম্পর্টেন্ট। তো বলা হয় রৈখিক সিস্টেমে ভরের যা ভূমিকা, ঘূর্ণন সিস্টেমে জাড্য ভ্রামকের ভূমিকাও তাই। মানে যে বস্তু জাড্য ভ্রামক যত বেশি হবে, তাকে ঘোরানোর জন্য বেশি টর্ক দিতে হবে, আর যে বস্তুর ভর যত বেশি হবে তাকে সরানোর জন্য তত বেশি বল প্রয়োগ করতে হবে। এটা শর্ট কোশ্চেনে আসে যে লিনিয়ার সিস্টেমের ভর সার্কুলার সিস্টেম বা রোটেশনাল সিস্টেমের মধ্যে কি রূপে কাজ করে, উত্তর জাড্য ভ্রামক রূপে কাজ করে। তো এবার টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, মানে টাউ ইজ ইকুয়াল টু টর্ক ইজ ইকুয়াল টু জড়তা ভ্রামক আই ইন্টু কৌণিক ত্বরণ আলফা, এটা ফর্মুলা। ঠিক আছে, ওই টাউ ইকুয়াল টু ওই তোমার এম আর স্কোয়ার, এসব আর ক্রস এফ, এসব থেকে প্রমাণটা করা যায়, প্রমাণে আমি যাচ্ছি না। নেক্সট, আয়ের মাত্রা কি হবে? আয়ের মাত্রা হবে এম এর মাত্রা ইন্টু আর স্কোয়ারের মাত্রা। আচ্ছা, আমি এখানে কে লিখলাম কেন? এবার আসছি কে লিখলাম কেন, যথাযথ তো বলেই দিলাম। ঠিক আছে, কে লিখলাম কেন? কে কে বলা হবে চক্র গতির ব্যাসার্ধ, মানে চক্রাকারে ঘোরা বা বৃত্তপথে ঘোরা বা ঘূর্ণন করার সময় আলম্ব থেকে প্রযুক্ত বলের যে গ্যাপটা, ওটা ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধকে আমরা কে বলবো? কেটা না পাল্টে যাবে কি করে? একটা ধরো চাকতি আছে, চাকতির ঠিক মাঝখানে আমি আলম্ব সৃষ্টি করলাম, দিয়ে ঘোরাচ্ছি, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার কে এর মান। এখন চাকতির মাঝখানে আমি আলম্ব সৃষ্টি না করে চাকতিটার এক পাশে আমি আলম্ব লাগিয়েছি, এবার চাকতিটা ঘুরবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার কে এর মানটা হয়ে গেলো এত বড়। তাহলে একই বস্তু, সব সেম আছে, ভর সেম, সব সেম, কিন্তু জাস্ট ঘোরানোর অক্ষ বদলে গেলে পরে আমার কেটা পাল্টে আছে। চক্রাকার গতির জন্য প্রয়োজনীয় ব্যাসার্ধ, চক্রাকার গতিটা তো পাল্টে গেল। প্রথমবার তো চক্রাকার গতি ছিল ঠিক মাঝখানে অক্ষণে, এখন সেকেন্ড বারে তো এক পাশে অক্ষণের চক্রাকার গতিটা ঘুরছে। তো চক্রাকার গতির জন্য যে ব্যাসার্ধ তার নাম চক্রগতি ব্যাসার্ধ, কে নাম দিলাম। এবার এর গাণিতিক রূপটা কি হবে? যেহেতু আই ইজ ইকুয়াল টু ধরো এম আর স্কোয়ার, ঠিক আছে, তো কথা কথা বলছি, আমরা কত কিছুক্ষণ পরে দেখতে পাবো যে একটা গোলকের ক্ষেত্রে, গোলক, গোলক মানে ধরো ফুটবল,
যে ফুটবলটা কিনা ধরো বলছি নেট ফুটবল, নিরেট, মানে ধর লোহার বল আছে, নেট লোহার একটা বল আছে। তো নেট লোহার বলের ক্ষেত্রে আয়ের মান হয় 2/5 m²। কেন হয় না হয় সব ধীরে ধীরে আমরা যাবো। এর একটা আলাদাই প্রমাণ হয়, প্রমাণটা আমাদের সিলেবাসে নাই, তবুও আমরা শিখবো মোটামুটি যে কি করে আই ক্যালকুলেট করা যায়। তো আই সমান সমান 2/5 m²। আবার আই = mk²। তাহলে mk² = 2/5 m²। তাহলে আমার কে কি হবে? তাহলে আমার কে দাঁড়াবে হচ্ছে 2/5 m² বাই m, তার আবার রুট, এ লেখা যেতে পারে আই বাই এম এর রুট। কেন? 2/5 m² তো আই। তো যে কোনো বস্তুর যে কোনো অক্ষ বরাবর আই, ওকে এবার ভর এম দিয়ে ভাগ করবো, দেন ভাগফলকে যদি রুট করে দিই, রুট ওভার করে দিই, বর্গমূল করে দিই, তাহলে পরে চক্রগতি ব্যাসার্ধের মানটা আমরা পাবো। এক্ষেত্রে কত বেরাচ্ছে? এক্ষেত্রে বেরাচ্ছে হচ্ছে √2/5, আর বাইরে হচ্ছে আর r² থেকে আর বেরিয়ে গেল, বাট √2/5টা তো আটকে থেকে গেল। এটা হয়ে যাচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কে এর মান। ঠিক আছে, এরকম করে আমরা কে এর মানগুলো ক্যালকুলেট করবো। এটা ফর্মুলা মনে রাখবে, আই বাই এম তার আবার রুট। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমাদের আসছে, আচ্ছা এখন শিখবো হচ্ছে আবার সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য। এগুলোর সাহায্যে কিন্তু আমরা যে কোনো বস্তু যে কোনো অক্ষ বরাবর জড়তার ভ্রামকের মান বের করতে পারবো। তো দেখো প্রথমে আসছি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখানে কি একটা বস্তু নিলাম, যে কোনো বস্তু নিলাম, সেই বস্তুর ভর কেন্দ্র, ধরো এটা কথা কথা বলছি, এটা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র দিয়ে যে একটা ঘূর্ণন অক্ষ গেছে, সেই ঘূর্ণন অক্ষর নাম এবি। সেই অক্ষ বরাবর যদি জড়তার ভ্রামক হয় mr², তাহলে সেই এবি অক্ষ থেকে ধরো ডি দূরত্বে অপর একটি অক্ষ নিলাম, সেই অক্ষের নাম দিলাম সিডি। তাই সেই সিডি অক্ষ বরাবর জড়তার ভ্রামক আইসিডি হবে ভর কেন্দ্রগামী অক্ষ দিয়ে যে জড়তার ভ্রামক mr² যোগ পুরো ভর m ইন্টু d², যেখানে ডি হচ্ছে এবি আর সিডি অক্ষ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। আবার বলছি সমান্তরাল কেন? এবি এর সমান্তরাল সিডি অক্ষের জন্য চাওয়া হচ্ছে যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, তাই এর নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখানে আই এবি যদি মান mr² হয়, তাহলে আইসিডির মান হবে mr² যোগ md², যেখানে m হচ্ছে পুরো বস্তুর ভর আর ডিটা তো হচ্ছে দুটো অক্ষর মধ্যবর্তী লম্ব দূরত্ব। আশা করছি বুঝতে পেরেছো। এই উপপাদ্যেরও প্রমাণ আছে, ঠিক আছে, তো প্রমাণে আমি যাচ্ছি না। তারপরে আসছে লম্ব অক্ষ উপপাদ্য। ওটা আবার কি? ধরো আমি একটা ত্রিমাত্রিক একটা কোনো বাক্স আঁকছি, ঠিক আছে, ধরো একটা আমি 3D একটা বক্স আঁকলাম। এই 3D বক্সে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই এর সঙ্গে জেড লম্বা, ঠিক আছে, নাম লিখে দিলাম এক্স ওয়াই আর জেড। এবার কি হচ্ছে দেখো, এক্স এর সঙ্গে আবার ওয়াই লম্বা, ওয়াই এর সঙ্গে আবার জেড লম্ব। তো যদি আমি কথা কথা বলছি এক্স ওয়াই তলে মোমেন্ট অফ ইনারশিয়া জেনে যাই, তাহলে আমি তার রেসপেক্ট করে নিয়ে তার সাহায্যে আমি জেড অক্ষ বরাবরও পেয়ে যাবো মোমেন্ট অফ ইনারশিয়া। উদাহরণ দিচ্ছি, একটা বৃত্তাকার রিং আছে, সেই বৃত্তাকার রিংয়ের ঠিক জেড অক্ষ বরাবর আইজেড = mr², তাহলে ওর
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য প্রয়োজনীয় ফর্মুলা আছে আই এক্স প্লাস আই ওয়াই সমান আই জেড, বা আই জেড ইজ ইকাল টু আই এক্স প্লাস আই ওয়াই, মানে জেড অক্ষ বরাবর যা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান সমান এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া যোগ ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি আমি আই জেড জেনে যাই এবং ধরো আই এক্স সমান সমান আই ওয়াই হয়ে গেল, বৃত্তের ক্ষেত্রে আই এক্স ও আই ওয়াই সেম হয়। কেন সেম হয়? কেন এক্স অক্ষ বলো ওয়াই অক্ষ বলো দুটো ক্ষেত্রে রেডিয়াসটা দেখি, বৃত্ত তো সব জায়গায় সমান ব্যাসার্ধ, তো এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ যা, ওয়াই অক্ষ তো ব্যাসার্ধ সেম। যদি হতো উপবৃত্ত তাহলে আই এক্স আর আই ওয়াই সমান হতো না, তার কারণ সেক্ষেত্রে রেডিয়াসটাই তো পাল্টে যাচ্ছে। উপবৃত্তের দেখতেই পাচ্ছ একটা রেডিয়াস এত বড়, একটা রেডিয়াস এতটুকু মাত্র রেডিয়াস না ব্যাস, তাই না? তাহলে এইটুকুর হচ্ছে অর্ধপরাক্ষ আর এটা একটা অর্ধপরাক্ষ বলা হয়, তো দুটো কিন্তু সেম সাইজের না। উপবৃত্তের ক্ষেত্রে এটা হবে না, আদারওয়াইজ বৃত্তের ক্ষেত্রে তো আই এক্স সমান আই ওয়াই হয়ে গেল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আই এক্স প্লাস আই এক্স। কেন? আই ওয়াই মানে তো আই এক্স, আবার তাহলে টু আই এক্স সমান সমান আই জেড, তাহলে আই এক্স সমান সমান আই জেড বাই টু ইজ ইকাল টু আই ওয়াই। ধরো আমাকে আই এক্স বলে দিয়েছে, চেয়েছে আই জেড, তাহলে আমি টু ইন্টু আই এক্স করলেই তো আই জেড পেয়ে যাবো। আমাকে আই এক্স দিয়ে দিয়েছে, বলছে আই জেড কত, দুই দিয়ে গুণ করলে তো পেয়ে যাবো। ধরো আই জেড দিয়ে দিয়েছে, বলছে আই এক্স অথবা আই ওয়াই কত, তাহলে দুই দিয়ে ভাগ করলে তো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা লম্ব অক্ষ উপপাদ্যকে ইউজ করব। এবার আই জেড ইকুয়াল টু কেন এম আর স্কোয়ার হলো ফর বৃত্তাকার রিং, এটা আমরা ধীরে ধীরে আসছি। যদিও আমাদের সিলেবাসে ইনিশিয়াল প্রমাণগুলো নাই, তবুও প্রমাণগুলো একটু শেখা উচিত, তাহলে কি অঙ্কগুলো বেটার বোঝা যায়, কয়েকটা প্রমাণ শেখা উচিত। চলো, এরপরে আমাদের আসছে কতগুলো বিশেষ বিশেষ চিত্র যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। এই চিত্রের বাইরেও অনেক ছবি আঁকা যায়, অনেক করা যায়, বাট এইটুকুটা আমাদের সিলেবাসের অন্তর্গত। তো প্রথমেই আসছি, একটা দণ্ড আছে, সেই দণ্ডটির লেন্থ হচ্ছে এল। তো সেই এল দণ্ডের এল লেন্থযুক্ত দণ্ডের ঠিক মাঝখান দিয়ে এ বি দিয়ে একটা ঘূর্ণাক্ষ কল্পনা করলাম। তো সেই ঘূর্ণাক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এ বি ইজ ইকুয়াল টু কত হবে? সেটা হবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। কি করে হলো একটু দেখে নাও প্রমাণটা। প্রমাণ যদি বা আমাদের লাগবে না, ঠিক আছে, তাও একবার দেখে নাও। সেটা কি, আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এম আর স্কোয়ার, যেখানে আটটা চক্রবর্তী ব্যাসার্ধতে আমাকে আনতে হবে। তো এখানে আমরা এম নেব হচ্ছে এলিমেন্টারি মাস, মানে মাস পার লেন্থ, মানে প্রতি একক দৈর্ঘ্যের ভর, ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। মাত্রার সাহায্যে করলে বুঝতে পারবো, এই যে লেন্থ আছে না, এই লেন্থের জায়গাতে যেটা আছে এল, আর দেখো ডিএক্স আছে, দুটো মাত্রা সেম, তাহলে ডিএক্স আর এল কিন্তু কেটে যায়। আমি আবার বলছি, আমার উত্তর 5। আজকে আমি 5 গুণ 2/2 করতে পারি, তো তাতে একই থাকবে। এখানেও সেম, আমার লাগবে এম আর স্কোয়ার। এই যে এমও আছে, এক্স স্কোয়ার বা আর স্কোয়ার আছে, এক্সট্রা এল দিয়ে ভাগ করলাম, তাই এল এর মতো মাত্রা আছে এরকম সাথে গুণও করতে হবে। তো এল এর মাত্রাও যা দৈর্ঘ্য, ডিএক্স এর মাত্রাও সেম দৈর্ঘ্য, এরকম করে সাজানো হলো। দেন ইন্টিগ্রেশন করলাম -L/2 থেকে L/2। কেন? এখন পুরো লেন্থ 0 থেকে L, কিন্তু আমি ধরে নিচ্ছি এদিকে -L/2 এদিকে +L/2, তাই না? মূলবিন্দু থেকে আমার আস্তে আস্তে বাড়তে 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 L/2, আর বাম দিকে গেলে আস্তে আস্তে -L/2 হলো। লিমিটটা -L/2 থেকে +L/2। এবার যদি আমি ইন্টিগ্রেশনটা করি, আমি করে দিচ্ছি না, তোমরা পারবে। এম ধ্রুবক, এল ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, এক্স স্কোয়ার ডিএক্স এর, আচ্ছা আমি একটা করেই দিচ্ছি, এক্স স্কোয়ার ডিএক্স -L/2 তাহলে m/L থাকলো, এক্স স্কোয়ার ডিএক্স কি হয়, এক্স এর পাওয়ারে 3/3 হয় না? কেন? এক্স এর পাওয়ারে ধরো n আছে, আপটা ইন্টিগ্রেশন হবে উপরে n+1 আর নিচেও হবে n+1, মানে এক্স এর পাওয়ারও n+1, এক্স এর হরেও n+1। এখানে n তো এক্স বলছি 2, n তো 2, তাই 2 যোগ 1 3, 2 যোগ 1 3 নিচেও। লিমিট কি
L/2 আর উপরে L/2। লিমিট কি করে ইউজ করতে হয়? লিমিট ইউজ করার পদ্ধতি হচ্ছে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বিয়োগ এক্স এর জায়গাতে একবার লোয়ার লিমিট। আর যেহেতু 3 ছিল একটা, 3টাকে আমি বাইরে বের করে দিলাম। আফটার ক্যালকুলেশন যদি আমি একবারে করে দিই, সবকিছু কাটাকুটি হয়ে যাওয়ার পরে থাকবে হচ্ছে mL²/12। ঠিক আছে, L এর কিউব বাই 2 এর কিউব মানে 8 বিয়োগ -L/3/8। দেন ক্যালকুলেশন করলে পরে আমার আসছে mL²/12। তো তুমি এটা মুখস্থ রাখতে হবে, mL²/12টা মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের এক্সাম তো প্রমাণ আসবে না, তবুও শিখে রাখলাম, গেল এটা একটা। নেক্সট হচ্ছে আমাদের যে আইসিডি মানে হচ্ছে সিডি বরাবর। তো সিডি কোথায় আছে? সিডি তোমার এবি থেকে কত দূরত্বে আছে? L/2 দূরত্বে আছে। তাহলে এখানে ইউজ করব সমান্তরাল অক্ষ উপাদ্য, মানে IAB প্লাস MD²। IAB কত? এখনই করলাম, mL²/12 যোগ M তো MD কত? L/2, তার আবার স্কোয়ার। ক্যালকুলেশন করার পর দাঁড়াবে হচ্ছে mL²/3। হলো? দেখো সিম্পল ক্যালকুলেশন। নেক্সট নিচ্ছি দণ্ডনা, একটা আয়তকার পাত। তো মনে মনে কল্পনা করো, আয়তকার যে পাত, ওটা তো অনেকগুলো আয়তকার দণ্ডের সমষ্টি, তাই না? আমি আঁকছি, দেখো এটা একটা আয়তকার দণ্ড আঁকলাম, আরেকটা আঁকলাম, আরেকটা আঁকলাম। তাহলে ঘুরে ফিরে তো দণ্ডের ক্ষেত্রে যা কাহিনী, এরও তো কাহিনী সেম। তাহলে এরও IABর মান হবে mL²/12। আর ওরই যদি আমি এক পাশে বলি আইসিডি mL²/3। এবার যদি আমি ওকে লেন্থ বরাবর না ভেঙে ব্রেথ বরাবর ভাঙবো। ব্রেথ মানে কি? মানে যে বি ফর ব্রেথ বা প্রস্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। যদি প্রস্থ আবার ভেঙে দিয়ে দেখাচ্ছে এই এবি বরাবর, তাহলে হবে হচ্ছে MB²/12। কেন বি কেন আসলো? তার কারণ এখন না বি বরাবর দু টুকরা হয়েছে, লিমিটটা হচ্ছে -B/2 থেকে +B/2। তাহলে আপনি mL²/12 না এসে MB²/12 চলে আসবে। যদি আমি প্রস্থকে ভাঙি, তার প্রস্থ দিয়ে আসবে ব্যাপারটা। একেবারে যদি আমি প্রস্থ বরাবরই কিন্তু এক পাশ দিয়ে গেল, তাহলে MB²/3 হলো। আগে ছিল mL²/3, এখন MB²/3 হয়ে গেল। সিম্পল। এবার যদি আমি লেন্থ ও না, ব্রেথ না, দৈর্ঘ্য না, প্রস্থ না, দুটো একটাও বরাবর আমি চাইছি না যে ঘূর্ণাক্ষ কল্পনা করবো। মানে বলতে চাইছি যে একটা বস্তুর যার লেন্থ বরাবর আলম্ব নিয়ে ঘোরাচ্ছি, তাহলে mL²/12। যদি আমি ব্রেথ বরাবর একটা নিয়ে ঘোরাই, তাহলে MB²/12। এবার লেন্থ না, ব্রেথ না, ঠিক সে আয়তকার পাতটার একদম জেড অক্ষ নিলাম, যে অক্ষটা লেন্থ ও ব্রেথ উভয়ের সঙ্গে লম্বা। কল্পনা করো একটা কাগজের মধ্যে একটা পেন্সিলকে এপার ওপার করা আছে, দিয়ে সেই পেন্সিল থেকে বেস করে কাগজটা ঘোরাচ্ছি, মানে জেড অক্ষ বরাবর এখন আমি মোমেন্ট অফ ইনারশিয়া চাইছি। তখন কি হবে? আচ্ছা, সেটা হবে হচ্ছে, মনে পড়ে দেখো IZ কি ছিল? IX প্লাস IY ছিল না? তো IX কত বেরিয়েছিল? mL²/12। আর IY MB²/12। এবার এখান থেকে m/12 কমন নিয়ে নিলাম, থাকলো কি ব্র্যাকেটের মধ্যে L² যোগ B², ব্যাস হয়ে গেল। তাহলে m/12 L² যোগ B²। দেখো মুখস্থ করতে হবে না, আপনি তোমার কয়েকটা মনে থাকলে পরে বাকিগুলো বানাতে পারা যাচ্ছে। ঠিক। এরপরে আসছি বৃত্তাকার রিং। একটা রিং আছে, একটা বৃত্তাকার রিং, হ্যাঁ রিং লিখলাম, বৃত্তাকার রিং বুঝবে। তার আমি একদম চাইছি হচ্ছে এবি অক্ষ বরাবর, ওটা হবে হচ্ছে m²। এটা মনে রাখো প্রমাণ হয়, ঠিক আছে? ইন্টিগ্রেশনের সাহায্যে এরকম প্রমাণ করলাম, এরকম প্রমাণ করা যায়। প্রমাণে আমি যাচ্ছি না, প্রমাণ আমাদের লাগলো না, m²। কিন্তু যদি বলে যে
এ ড্যাশ বরাবর নিব, এ ড্যাশ বি ড্যাশ বরাবর, মানে ঠিক মাঝখান বরাবর না, একটা পাশ চলে গেলাম, তাই সমান্তর অক্ষ উপপাদ্য হয়ে গেল। তো সমান্তর অক্ষ উপপাদ্য কি বলে? বলে ভর কেন্দ্রগামী অক্ষ দিয়ে যেটা প্লাস ভর ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব এখানে আর আবার স্কোয়ার, তাহলে হয়ে গেল 2mr স্কোয়ার। আমি কিন্তু একটা ছবিতেই দুটো অঙ্ক করে দিলাম, বুঝতে পারলে তো? আই এ বি মানে mr স্কোয়ার, আই এ ড্যাশ বি ড্যাশটা হচ্ছে ওই লম্ব বল সমান্তর অক্ষ বরাবর ফর্মুলা ইউজ করলাম, এমডি স্কোয়ারের ফর্মুলা যেটা ছিল, 2mr স্কোয়ার হয়ে গেল। এবার আসছি রিংয়েরই ব্যাস বরাবর। আগেটা ছিল রিংয়ের যে তল এর সাপেক্ষে লম্ব যে তল, এখন আসছি রিংয়ের ব্যাস বরাবর, মানে আই এক্স আই ওয়াই চাইছি। তো কি করেছিলাম, আই এক্স ইজ ইকাল টু আই জেড বাই 2 করেছিলাম। আই জেড তো আমি পেয়ে গেলাম হচ্ছে mr স্কোয়ার, তাই না? আই জেড বাই 2 কি হবে, mr স্কোয়ার বাই 2 হবে। আই এ বিও যা আই সি ডিও তা। কেন আই সি ডি তা কেন? তার কারণ আই সি ডিটা হচ্ছে কি আমাদের ধরো আই ওয়াই, আর আই এ বিটা হচ্ছে আই এক্স, তাই না? এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ। নেক্সট আমরা নেব হচ্ছে, এরপরে আসছে যদি আমরা একটা বৃত্তাকার রিং না নিয়ে বৃত্তাকার ডিস্ক নিই, মানে থালা নিচ্ছি, বৃত্তাকার চাকতি নিচ্ছি। বৃত্তাকার চাকতি নিচ্ছি, তাহলে কি করব? ঠিক আছে, আমি শর্টে চাকতি বলে দিলাম, চাকতি। তাহলে যদি আমি ওর একদম একইভাবে বলছি, জেড অক্ষ বলি, জেড অক্ষ, ঠিক আছে, আই জেড, ওটা হবে হচ্ছে mr স্কোয়ার বাই 2। কি করে হলো? এটা প্রমাণ হয়, ঠিক আছে? যেমন রিং এর ক্ষেত্রে মনে হয় mr স্কোয়ার হয় জেড অক্ষটা, তেমনি চাকতির ক্ষেত্রে হয়। চাকতি কি? চাকতি হচ্ছে আসলে না অনেকগুলো সমকেন্দ্রিক রিং এর যোগফল, তাই না? তখন যোগ করতে থাকো, চাকতি পেয়ে যাবো, ওরম ব্যাপারটা। তাই রিং এর সঙ্গে মিল থাকবে কিন্তু একটু আলাদা। যে প্রমাণটা হয়, প্রমাণটা আমাদের দরকার নেই, সিলেবাসে নেই যেহেতু, তাই আমি ওদিকে যাচ্ছি। তো mr স্কোয়ার বাই 2 মনে রাখবা, ঠিক আছে? চাকতি আই জেডটা mr স্কোয়ার বাই 2 মনে রাখবা। তো যদি আমি আই জেড এর ড্যাশ নিই, মানে ওর সমান্তরালটা নিই, এটাকে বলে দিচ্ছি জেড অক্ষ, হ্যাঁ জেড, এটা জেড ড্যাশ, তাহলে হবে কত, mr স্কোয়ার বাই 2 প্লাস mr স্কোয়ার। কেন? পুরো ভর এম, লম্ব দূরত্ব তো আর, যোগ করলে যেটা হবে হবে 3 2 mr স্কোয়ার হবে। এবার যদি বলে যে আমি নেব হচ্ছে, আচ্ছা এগুলো আমি এক্সট্রা দিচ্ছিলাম, আমি মিটিয়ে দিচ্ছি, মানে একই হবে, তাই না? বলে দিচ্ছি আবার, ধরো আমাকে কোনোভাবে আঁকলো, এখানে জেড ড্যাশটা না এঁকে বলছে এটা জেড ড্যাশ বা এটা জেড ড্যাশ, একই তো, সমান্তরাল লক্ষ্য উপপাদ্যই তো কাজে লাগছে, ঠিক আছে? তো এই কারণের জন্য আই জেড ড্যাশ মানে 3/2 mr স্কোয়ার, বা জেড ড্যাশটা তো আমার সবসময় এখানে তার কোনো মানে নাই, আমার জেড ড্যাশটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এটাও হতে পারে, জেড অক্ষের সমান্তরাল হলেই হলো আঁকার সময়, ঠিক আছে? আমি তো 3D আঁকতে পারবো না এখানে, এই মুখে কল্পনা করতে বলছে। এবার ধরো আমি বলছে আই এক্স আর আই ওয়াই নেব, মানে ব্যাস বরাবর নিচ্ছি, ব্যাস বরাবর আই এক্স আর আই ওয়াই। কি হবে, জেড অক্ষে যা ছিল ওর অর্ধেক, জেড অক্ষে ছিল হচ্ছে mr স্কোয়ার বাই 2, তার অর্ধেক করলে কত হবে, 4 হবে, mr স্কোয়ার বাই 4। অনেক সময় এরকম অঙ্ক আসে যে ব্যাস বরাবর দিয়ে দিল mr স্কোয়ার বাই 4, তাহলে বললো যে জেড অক্ষ বরাবর মানে লম্ব অক্ষ বরাবর কত হবে, 2 দিয়ে গুণ করতে হয়। মনে করে দেখো 2 ইন্টু আই এক্স সমান সমান আই জেড শিখিয়েছিলাম একটু আগে, যদি আই জেড দেয় বলছে আই এক্স চাইছে, তাহলে আই জেড বাই 2, যদি আই এক্স দেয় বলে আই জেড কত, তাহলে 2 ইন্টু আই এক্স করলে তো তুমি আই জেড পেয়ে যাবা, তাই না? এটা মনে রাখবে একটু। গেল, আমি আবার বলে দিচ্ছি, যেহেতু আই জেডটা mr স্কোয়ার বাই 2, তাহলে তারও অর্ধেক mr স্কোয়ার বাই 4,
এবার আচ্ছা দুবার এঁকে দিয়েছি আমি এখানে, এটাকে করে দিচ্ছি হচ্ছে আমি হ্যাঁ বৃত্তাকার ধরো চাকতি, কিন্তু ওর মাঝখানটা আবার নাই, তাহলে ওর নাম দিতে পারবো হচ্ছে বলয়াকার চাকতি, বলয়াকার চাকতি। ঠিক আছে, তাহলে ওর যদি আমি IZ চাইছি, এখানে IAB লেখা আছে, চিত্রে বুঝতে IZ বলতে চাইছে, তো ওটা হবে হচ্ছে আমাদের হাফ M r1² প্লাস r2², যেখানে r1টা হচ্ছে এই রেডিয়াসটা আর r2টা হচ্ছে গিয়ে এই রেডিয়াসটা। এখন যদি বলতো যে না এটা আমি IX আর IY নিব, মানে চিত্রে ICD বলেছি, ওটা কি, ওটা অর্ধেক হয়ে গেল না? আমরা কি জানি যে সবসময় IZ এ যায় তার অর্ধেক করলে IX IYটা পাবো, তো অর্ধেক করলে কি দাঁড়াচ্ছে, 1/4 হয়ে গেল, M হয়ে গেল, r1² যোগ r2² হয়ে গেল 1/4। ঠিক আছে, মনে থাকবে তো? আগেরটার অর্ধেক, আগেরটা 1/2 ছিল, এটা হচ্ছে অর্ধেক। এবার আমরা আসছি গোলক। তো প্রথমে দিব হচ্ছে নিরেট গোলক। নিরেট মানে হচ্ছে ভিতরটা ভর্তি, ফাঁপা না। নিরেট গোলকের একদম মাঝখান দিয়ে বললে পরে হবে হচ্ছে 2/5 m r², এটা মনে রাখবো, এরও প্রমাণ আছে, আমরা BSc-তে পড়তাম, BSc ফিজিক্স অনার্স পড়ার সময় আমাদের এই প্রমাণগুলো আমরা করতাম। আচ্ছা, যদি বলে না ওর এক পাশ দিয়ে, এই যে ICD চেয়েছি, ICD তখন কি হবে? তাহলে 2/5 m r² ওর সঙ্গে যোগ হবে M × d², d তো এখানে আর যোগ করলে কত হয়, 7/5 m r² হয়। ঠিক, এবার যদি আমার দেখা যায় পাতলা গোলীয় খোলক, আমি লিখে দিচ্ছি ফাঁপা গোলক, ফাঁপা গোলক মানে পাতলা গোলীয় খোলক, ওর এই ঠিক মাঝখান দিয়ে যদি বলি ব্যাস সাপেক্ষে, এখানে না IX IY IZ হবে না, ঠিক আছে, ওই সব ক্ষেত্রে একই হবে, এখন গোলক তো 3D, তো 2/5 এই সরি 2/3 এটা। আর এখানে হবে হচ্ছে 2/3 m r² যোগ m r², কেন? ওই যে সমান্তরাল অক্ষ উপাদ্য, তাহলে 5/3 m r² দাঁড়াচ্ছে, এটা 2/5 m r²। হলো, এবার যদি আমার ওটা গোলীয় খোলক হয় তখন কি হবে? তখনকার আমার যে ABটা সেটা দাঁড়াবে হচ্ছে, মানে এটা ব্যাস সাপেক্ষে 2/3, গোলীয় খোলক তো ফাঁপা তো আছে, 2/5 না, 2/3 দিয়ে শুরু, M r5 মাইনাস ছোট r5 বাই r3 বিয়োগ r3। এখানে ছোট আরটা কি বুঝতেই পারছো, এই রেডিয়াসটা, আর এটা হচ্ছে বড় রেডিয়াসটা। ICD কি হবে, ওর থেকে আবার একটা স্পর্শক সাপেক্ষে, এর নাম কি স্পর্শক, স্পর্শক সাপেক্ষে, এটা নামগুলো মনে রাখবে, নামগুলোর ক্ষেত্রে আসবে, নাম দেখে বুঝতে হবে, তোর সময় যোগ করতে হয় আবার, এটা মনে রাখবে, কয়েকটা মনে রাখলে বেশি একটাই তুমি বানাতে পারবে। এবার ধরো চোঙের দুটো অক্ষ আছে, একটা হচ্ছে একদম নিজস্ব ঘূর্ণন অক্ষ, আর একটা কিন্তু দেখো এঁকেছি আমি CD বরাবর, AB বলে মনে হচ্ছে ওটা একটা আসলে অনেকগুলো বৃত্তাকার রিং, ধরো একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙ আছে, তাহলে m r², তাহলে রিং তো আমাদের শুরুই হয়েছিল m r² দিয়ে, অনেকগুলো রিং দিয়ে 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 তো চোঙ তৈরি হবে, একটা ফাঁপা চোঙ তৈরি হবে, তাই রিংয়ের যে গল্প ফাঁপা চোঙের সেম গল্প, তাই m r²। যদি আমি ওর আবার CD অক্ষ আবার বলি, তার নাম কি, দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভর কেন্দ্রগামী অক্ষ, এটা ওর নাম, দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভর কেন্দ্রগামী অক্ষের নাম। তাহলে কি হবে ওখানে না, m r²/2 যোগ l²/12, এরকম কেন আসলো, l²/12 কেন আসলো, মানে লেন্থ হচ্ছে L কে 2 টুকরা করেছি,
তাই না? অনেকটা সেই আমাদের এই আয়তকার পাতে ছিল না, m/12 L² যোগ B² ফর্মুলা, অনেকটা ওর মতো মিল আছে কিন্তু। এটা মনে রাখবে। এগুলো কিন্তু প্রমাণ হয়, প্রমাণ আমাদের সিলেবাসে লাগবে না, 11 লেভেলে আমাদের লাগবে না। হলো। এবার যদি আমার নিরেট চোঙ হয়, নিরেট চোঙের ক্ষেত্রে কি করব? দেখো, এটা অনেকগুলো বৃত্তাকার থালা বা চাকতি দিয়ে তো তৈরি হবে একটা চোঙ। তা বৃত্তাকার যে থালা বা চাকতির যা কাহিনী, এরও সেম কাহিনী। ওর ছিল m/2/2 দিয়ে শুরু, এরও m/2/2 দিয়ে শুরু হবে। এখানেও ওটা m/2/4 যোগ L² / 12। দেখো মিল আছে কিন্তু আগেরটার সঙ্গে। আগেরটাতে m/2/2 ছিল, এখানে m/2/4, আর L²/12 একই আছে। হলো। এটা তোমার নিরেট চোঙের জন্য হলো। একেবারে শঙ্কুরও দুটো গল্প, একটা এবি অক্ষ, একটা সিডি অক্ষ বরাবর। এবি বললে পরে হবে 3/10 m/2, আর সিডি বললে হবে 1/10 m। এটা একটু কষ্ট হয় মনে রাখতে, এই চোঙের গুলো। তাও চোঙের প্রথমেরটা সহজ মনে রাখা, যে 3/10 m²। পরেরটাতে একটু কষ্ট করে মনে রাখতে হবে, বারবার লিখে লিখে পড়বে, তাহলে পরে ফর্মুলাটা মনে থাকবে, অ্যাটলিস্ট মনে থাকবে। বা পরীক্ষার দিন সকালবেলা একবার দেখে যাবে ফর্মুলাগুলো, তাহলেও এগুলো ভালো মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের যে টপিকগুলো আছে ওগুলো আমি পরের যে ভিডিও যে পার্টটা বানাচ্ছি ওটাতে আমি দিয়ে দিচ্ছি। প্রথম পার্টে এটুকুই থাক।